হঠাৎ করেই এই সহৃদয়বান ব্যক্তির আসল পরিচয় জানার জন্য উঠে পড়ে লাগলো রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই ওর মা এবং ওর দাদাভাইয়ের কাছে চরম অপমানিত হওয়ার পর রাই উঠে পড়ে লাগে সেই সহৃদয়বান ব্যক্তির পরিচয়টা জানার জন্য। স্রোতকে বলতে থাকে, জানিস তো স্রোত, কেন জানি না আমার সন্দেহ হচ্ছে যে এমন কেউ একজন হয়তো বা পেছনে থেকে ওই লোকটাকে দিয়ে এইরকম কথা বলাচ্ছে, জানিস তো। নয়তো বা হঠাৎ করে এত বছরে যে জিনিসটা সম্ভব হলো না, হুট করেই এমন কোন সায়েন্সের টেকনোলজি বেরিয়ে গেলো যে যার ফলে কিনা আমার দাদাভাই একদম স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে। তুই এরপরে ভেবে দেখেছিস এই জিনিসটা? তোর একটু ডাউট মনে হচ্ছে না? ওদিকে স্রোত বলতে থাকে যে কী করবি দিদিভাই বলতো, দাদাভাই তো একবারে অন্ধ হয়ে গিয়েছে যে নিজের পায়ে দাঁড়া হতে পারবে, এই লোভে পড়ে ও এখন কারো কোনো কথা মাথায় তুলছে না। এখন আমার তো একটাই চিন্তা যে যদি দাদাভাইয়ের এই অপারেশনটা সাকসেসফুল না হয় তখন কী হবে তুই ভাবতে পারছিস? ওদিকে রাই বলতে থাকে যে সেই একই চিন্তা তো স্রোত আমারও, কিন্তু তার সত্ত্বে আমি তো কাউকে কিছু বোঝাতে পারছি না। উল্টো সকলে এটাই ভাবছে যে আমি হয়তো বা কোনো মতেই চাই না যে দাদাভাই স্বাভাবিক জীবনে ফিরে আসুক। আরে আমি কি দাদাভাইয়ের শত্রু নাকি বলতো? কিন্তু আমি কাউকে তো কিছু বুঝিয়ে পারছি না, উল্টো মাও আমাকে ভুল বুঝছে। ওদিকে স্রোত বলতে থাকে যে কী করবি বলতো, মা তো বরাবরের মতনই তোকে সবসময় ভুলই বুঝে গিয়েছে, মা কি কোনোদিনও তোকে ঠিকটা বুঝতে পেরেছে বলতো? তাহলে সেটা নতুন কি? কিন্তু সবথেকে বড় ধাক্কা এটাই লেগেছে যে বৌমনি শুদ্ধ তোকে ভুল বুঝছে। ওদিকে রায়ের বৌমনি এসে বলতে থাকে যে শোনো রাই, তোমাকে আমি একটা কথা বলছি, তোমার অসুস্থতার সময় কিন্তু আমি আমার গোটা বিয়ের গয়নাগুলো কিন্তু বন্ধক দিতে একবারও দ্বিধাবোধ করিনি, একবারও আমি ভাবিনি যে ভবিষ্যতে কী হবে আমার চোরকির। কিন্তু তা সত্ত্বেও আজকে তুমি তোমার দাদাভাই ট্রিটমেন্টের সময় যে আচরণটা আমার সাথে করলে সেটা আমি কোনোদিনও ভুলবো না। আসলে তোমার দাদাভাই আমাকে একবার বলেছিল যে তুমি যে সব চিন্তা ধারণা নিয়ে তোমার ননদিনীর জন্য এত কিছু করছো, উদারতা দেখাচ্ছ, সেটা হয়তো বা কোনোদিনও তোমার ননদিনী তুমি যখন বিপদে পড়বে সেটা করবে না। আসলে তোমার দাদাভাইয়ের কথাগুলোকে তুমি ঠিক প্রমাণ করে আমার ভুল ধারণাটা তুমি ভেঙে দিলে। জানো তো রাই, আজকে আমি অনেক কষ্ট পেয়েছি তোমার এই ব্যবহার দেখে। ওদিকে রাই বলতে থাকে যে বৌমনি তুমি কষ্ট পাও আর যাই পাও, কিন্তু তা সত্ত্বেও সত্যটা কোনো মতেই পরিবর্তন হয়ে যাবে না। ওদিকে রাই স্রোতকে নিয়ে যখন ওই নার্সিংহোমে যায়, ঠিক সেই সময় সেই ডাক্তারটার বিষয়ে খোঁজখবর নেওয়া মাত্রই নার্সরা জানায় যে হ্যাঁ সেই ডাক্তারটা আছে এখন, কিন্তু আপনি কেন এসেছেন, আপনি ওনার কাছে দেখাবেন? তখন কথা বলা মাত্র রাই বলতে থাকে যে না, আমি একবার ওনার কাছে গিয়ে আমার দাদাভাই সম্পর্কে একটু জানতে চাই। ওদিকে ওই ডাক্তারের শরণাপন্ন হওয়া মাত্রই ওই ডাক্তারটা জানায় যে দেখুন, আপনার ভাই একটা সামান্য দুর্ঘটনার শিকার হয়ে ওনার দুটো পা অক্ষম হয়ে গিয়েছে, কিন্তু তাই বলে সে যার কোনোদিনও নিজের পায়ে দাঁড়িয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না সেরকমটা নয়। আমরা একটা ছোট্ট সার্জারির মাধ্যমে কিন্তু ওনাকে আরও একবার নিজের স্বাভাবিক জীবনটাকে ফিরিয়ে দিতে পারি। তখন রাই বলতে থাকে যে হঠাৎ করে আপনারা এই উদ্যোগটা কেনই বা নিলেন, আর আপনারা দাদাভাইয়ের নামটাই কোথা থেকে পেলেন বলুন তো? কেউ কি আপনাকে রেফার করেছে আমার দাদাভাইয়ের নাম? একথা বলা মাত্র ডাক্তারের যখন বিষম লেগে যায়, ঠিক সেই সময় রায়ের সন্দেহ হয়। রাই বলতে থাকে যে সত্যি করে বলুন তো আমার দাদাভাইয়ের নামটা আপনি কোথা থেকে পেলেন, আর আমার দাদাভাইয়ের এই কেস সম্পর্কে আপনি এতটা ইন ডিটেলে কী করে বুঝলেন? তখন ডাক্তারটা ধামাচাপা দেওয়ার জন্য গোটা বিষয়টা বলতে থাকে যে আপনার দাদাভাই তো আমার কাছে এসেছিল ওনার স্ত্রীকে নিয়ে, আর উনি ওনার সকল ফাইল আমাকে দেখিয়েছিল, আমি ইন ডিটেলে সব কিছু দেখেছি বিধাই আমি আপনাকে বলতে পারছি। আর একটা কথা আমি বলে দিচ্ছি যে সার্জারি টাকা নিয়ে আপনাদের বিন্দুমাত্র ভাবনা চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ সকল সার্জারি টাকাটা আমাদের একটা ফান্ডের থেকে আসবে। তখন রাই বলতে থাকে যে এই ফান্ডটার নামটা কি আর কোন এনজিও থেকে এই টাকাটা আসছে বলুন তো? বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।